Damn it, Ars, I said get up. এমন একটি জেল যেখানে কোনো আসামিকে মুক্ত রেখে দিলেও সে পালাতে পারবে না। Alcatraz, the Rock, the most infamous prison on Earth. The island lies just over a mile offshore, but escape was almost impossible. অথচ সেখান থেকে জেল কর্তৃপক্ষের নাকের ডগা দিয়ে ৩ জন বন্দী কিভাবে পালিয়ে যায়, এফবিআই কর্মকর্তারা অনেকটা হতবাক হয়ে যায় এই ঘটনায়। It is one of America's greatest mysteries. What happened to 3 men after they pulled off the most daring prison break in 1962? All 3 prisoners have vanished from their cells, with 3 lifelike papier-mâché heads left behind. How could these prisoners have escaped this super security prison? আশ্চর্যের বিষয় ছিল যে পালানোর পরবর্তী 10 ঘন্টা পর্যন্ত জেল কর্তৃপক্ষ বুঝতেই পারেনি 3 জন আসামি পালিয়ে গেছে। But brothers John and Clarence Anglin and Frank Morris disappeared into the night. শুধু এফবিআই নয়, বরং আমেরিকার 3টি শীর্ষ সংস্থাও এই মামলাটি সমাধান করতে আপ্রাণ চেষ্টা করেছিল। আমরা কথা বলছি এমন এক জেলব্রেক সম্পর্কে যা গত 60 বছর ধরে শুধু এক রহস্যই নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি ধাঁধাও হয়ে উঠেছে। প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত ছোট্ট এক দ্বীপ যা আলকাট্রাজ নামে পরিচিত। দ্বীপটি মাত্র 22 একর জায়গা জুড়ে বিস্তৃত হলেও এখানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের রাখা হয়। দ্বীপটি সমুদ্রের মাঝখানে একটি বিশাল পাথরের উপর নির্মিত হওয়ার কারণে একে দ্য রক নামেও ডাকা হয়। এটি একদিকে চারপাশে জলবেষ্টিত, অন্যদিকে 15 ফুট উঁচু বেষ্টনী যা অতিরিক্ত সুরক্ষার জন্য ব্যবহৃত। ছাড়াও জেলের সার্জেন্টরা 24 ঘন্টায় নজরদারি করত। যেহেতু এটি প্রশান্ত মহাসাগরের ওপেনিং এলাকায় অবস্থিত, তাই প্রচন্ড বাতাস এবং উঁচু ঢেউ সবসময় এই দ্বীপকে ঘিরে রাখত। এই সমস্ত পরিস্থিতি বিবেচনা করে 1934 সালে এটিকে ফেডারেল প্রিজন ঘোষণা করা হয়, যেখানে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়। এখানে কেউ একবার আসলে নিজে থেকে বের হওয়া কোনোভাবেই সম্ভব না। এই জেলকে ইনএসকেপেবল হিসেবে গণ্য করা হতো। 1962 সালের 12 জুন আলকাট্রাজের এই নিরাপত্তার মিথ ভেঙে যায়। এত সুরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও 3 জন কয়েদি খুব সহজেই এই জেল থেকে পালিয়ে যায়। এই ঘটনার মূল চরিত্র হলো 4 জন বন্দী, জন উইলিয়াম অ্যাংলিন ও ক্লারেন্স অ্যাংলিন, যারা 2 ভাই এবং ব্যাংক ডাকাতির মামলায় বন্দী ছিলেন। এছাড়া ছিল ফ্র্যাঙ্ক মরিস, যিনি মাত্র 13 বছর বয়স থেকে বিভিন্ন কারাগারে যাতায়াত করতেন এবং ব্যাংক ডাকাতির অপরাধে আলকাট্রাজে পাঠানো হয়েছিল। সর্বশেষ ব্যক্তি ছিলেন অ্যালান ওয়েস্ট, যিনি পূর্বেও বেশ কয়েকবার কারাগার থেকে পালানোর চেষ্টা করেছিলেন, তাই তাকেও এখানে রাখা হয়। 1960 সালে অ্যালান ওয়েস্টই প্রথম পালানোর পরিকল্পনা করেন এবং তার সঙ্গীদের সেই পরিকল্পনার কথা জানান। তিনি জেলের ব্লক বি-তে একটি লুপ হোল খুঁজে পান, যেখান থেকে পালানো হয়তো সম্ভব ছিল, তবে সমস্যাটি ছিল তারা সবাই আলাদা সেলে থাকতো। তাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে জেলের কিছুদিন পরে তাদের সবাইকেই ব্লক বি-তে স্থানান্তর করে দেয়। তাও আবার তারা একে অপরের পাশের সেলেই জায়গা পায়। এখান থেকেই তাদের পালানোর প্রকল্প শুরু হয়। তাদের প্রথম লক্ষ্যটি ইতিমধ্যেই পূরণ হয়ে যায়, কেননা তারা 4 জন বন্দী একসাথে ব্লক বি-তে থাকার সুযোগ পেয়েছে। এর পরের 2 বছর ধরে তারা তাদের নিজ নিজ সেলে নানা ষড়যন্ত্র চালিয়ে যেতে থাকে, তবে এ ব্যাপারে কারোর কাছে কোনো খবর পৌঁছায় না। 1962 সালের 12 জুলাই রুটিন অনুযায়ী সকাল 7টায় জেলকর্মীরা সকল বন্দীকে উঠানোর জন্য প্রস্তুতি নেয়, তবে সমবেত গণনায় দেখা গেল 3 জন বন্দী অনুপস্থিত। তারপর কর্মীরা সমস্ত সেল পুনরায় খোঁজ করতে লাগলো। তখন ব্লক বি-তে অ্যাঙ্গেলিন ব্রাদার, সামেথ এবং ফ্র্যাঙ্ক মরিসকে তাদের সকলকেই নিজ বিছানায় ঘুমিয়ে পড়া অবস্থায় দেখলো, কিন্তু তাদের এই বিষয়টি একেবারেই স্বাভাবিক মনে হয়নি। তাই তারা সেলের ভিতরে গিয়ে তাদের উঠানোর চেষ্টা করে। এই সময়ই তারা দেখতে পায় 3টি সেলের বিছানাতে শুধুই ডামি হেড রাখা ছিল। তারা 3 জনই পালিয়ে গিয়েছে এবং তারা সাবান, প্লাস্টার ও কংক্রিটের মিশ্রণে তৈরি এই ডামি হেড রেখে দিয়েছিল। জেল কর্মীদের মধ্যে একজনের হাতে লেগে ডামি হেড মাটিতে পড়ে যায়। এই দৃশ্য দেখে পুরো জেল স্টাফ হতবাক হয়ে গিয়েছিল। তারা ভাবে কয়েদিরা দ্বীপের বাইরে যেতে পারেনি, তাই পুরো দ্বীপে খোঁজাখুঁজি শুরু করতে থাকে, কিন্তু কোথাও তাদের কোনো নাম নিশানা পাওয়া যায় না।
সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এত উচ্চ নিরাপত্তার মাঝেও শুধু একজন নয় 3 জন বন্দী কিভাবে পালিয়ে গেল। তবে মনে রাখা ভালো, পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে অ্যালেন ওয়েস্ট ছিল না, অথচ পুরো পরিকল্পনাটি তারই করা ছিল। তদন্তকারী দলকে ডাকা হলো এবং FBI কে ঘটনাটি জানানো হলো। দেখা গেল তারা তাদের সেলের পেছনে থাকা ছোট ভেন্ট ভেঙে পালিয়েছে। আশ্চর্যের বিষয় এই যে শুধু 3টি নয় বরং 4টি সেলের ভেন্ট নষ্ট পাওয়া যায়, অর্থাৎ এই চতুর্থ ভেন্টটি ছিল অ্যালেন ওয়েস্টের সেলের। সে কোনো কারণে বের হতে ব্যর্থ হয়। অ্যালেন ওয়েস্ট এবার বুঝতে পারে যে তার আর পালানোর কোনো উপায়ই নেই, তাই সে তদন্তকারীদের কাছে পুরো পরিকল্পনার কথা বলে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং অ্যালেন স্বীকার করে যে পুরো পরিকল্পনাটি তারই ছিল। তারা এসব ডামি হেড বানিয়েছিল এবং এতে ব্যবহৃত চুল তারা চুল কাটার সময় সংগ্রহ করেছিল। 4টি সেলের পিছনের দেয়ালে একটি ছোট ভেন্ট ছিল যার আকার ছিল 5 বাই 9.5 ইঞ্চি। অ্যালেন জানতো যে এই সেলের একটি ফাঁক ফোকর রয়েছে, কারণ সে আগেও জেলের রক্ষণাবেক্ষণ কর্মী হিসেবে কাজ করেছিল। সে জানতো যে এই দেয়াল মাত্র 6 ইঞ্চি পুরু এবং সহজেই বড় করা সম্ভব। 6 মাস ধরে 4 জন বন্দী সুযোগ বুঝে এই ভেন্টের চারপাশ খোঁড়ার কাজ চালিয়ে গিয়েছিল। তারা রান্নাঘর থেকে চুরি করা চামচ দিয়ে খনন করত এবং শেষে তারা জেলের ভ্যাকুয়াম ক্লিনারের মোটর ব্যবহার করে একটি ড্রিল মেশিন তৈরি করেছিল। এই খননের কাজ গোপন রাখতে তারা ওই স্থানের সামনে বাদ্যযন্ত্র বা অন্য কোনো জিনিস রেখে দিত। পুরো কাজটি তারা সঙ্গীত অনুশীলনের সময় করত, কারণ সঙ্গীত ছাড়া করলে জেলের ব্লকে প্রচুর শব্দ হতো। ভেন্টটি একটি করিডোরে খোলা ছিল যেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থাই ছিল না, আর এখান থেকে একটি ড্রেন পাইপ সোজা ব্লকের ছাদ পর্যন্ত পৌঁছায়, যেখানে বন্দীরা প্রায়শই রক্ষণাবেক্ষণের কাজ করত। আলকাট্রাজে বন্দীদের ব্যস্ত রাখতে তাদের বিভিন্ন রক্ষণাবেক্ষণের কাজ করানো হতো। এই 4 জন বন্দীও ছাদে কাজ করার অনুমতি পেয়েছিল এবং এই সুযোগে তারা পালানোর পরিকল্পনা সম্পর্কে সমস্ত ছোটখাটো বিষয় পর্যবেক্ষণ করত। আর তাই ছাদ থেকে আরেকটি পাইপ ব্যবহার করে তারা নিচে নেমে যায় এবং তারপর 15 ফুট উঁচু বেড়া টপকে পালিয়ে যায়। অপরদিকে তাদের আরেকটি পরিকল্পনা ছিল রাবারের রেইনকোট জোড়া দিয়ে একটি ইনফ্ল্যাটেবল রাফট বানাবে। পালানোর আগেই তারা এটা করেছিল। রেইনকোটগুলো জেল প্রশাসনের কাছ থেকে নানা অজুহাতে সংগ্রহ করেছিল। এই রেইনকোট দিয়েই তারা লাইফ জ্যাকেটের মতো কিছু তৈরি করে যা রাফট অকেজো হলে পানিতে ডুবে যাওয়া থেকে রক্ষা করবে। তবে FBI এর কাছে আসল প্রশ্ন ছিল, এই বন্দীরা এখন কোথায়? অ্যালেন ওয়েস্ট জানায় যে পরিকল্পনা অনুযায়ী তারা প্রথমে আলকাট্রাজের উত্তর দিকে অ্যাঞ্জেল আইল্যান্ড অতিক্রম করে মূল ভূখণ্ডে পৌঁছাবে, যেখানে কোনো নিরাপত্তা ছিল না। সেখানে পৌঁছে তাদের একটি গাড়ি ও কিছু পোশাক চুরি করার কথা ছিল। এমন বক্তব্যের পরে আলকাট্রাজের চারপাশের পুরো ভূখণ্ডে অনুসন্ধান চালানো হয়, কিন্তু কোথাও কোনো গাড়ি চুরি বা ডাকাতির রিপোর্ট পাওয়া যায়নি। এত কঠোর নিরাপত্তাকে ফাঁকি দিয়ে পালানো বন্দীরা কি সমুদ্রের ঢেউয়ে হারিয়ে গেল, নাকি অ্যালেন ওয়েস্টের বর্ণনা আসলে FBI কে বিভ্রান্ত করার জন্য বানানো হয়েছিল? এমন চিন্তা ছিল সকলের। কয়েদিদের কোনো খোঁজ পাওয়া যায় না, শুধুমাত্র ব্লক বিয়ের ছাদে তাদের পায়ের ছাপ পাওয়া যায়। তবে গোপন পরিকল্পনার প্রমাণ মিলে পাইপে লেগে থাকা পায়ের চিহ্ন দেখে নিশ্চিত হওয়া যায় যে অ্যালেন ওয়েস্ট সত্যি বলেছে। FBI এর পাশাপাশি কোস্টগার্ড, ব্যুরো অফ প্রিজন এবং US মার্শাল সার্ভিসকেও এই মামলা তদন্তে অন্তর্ভুক্ত করা হয়। তারা সমুদ্রে নিখোঁজ বন্দীদের খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাদের না কোনো দেহ, না কোনো রাফট, না কোনো লাইফ জ্যাকেট পাওয়া যায়। এরপরে এই ঘটনা পুলিশের কেসের চেয়ে একটি রহস্যে পরিণত হয়ে যায়। তবে এরপরে কোস্টগার্ড একটি কাঠের বৈঠা খুঁজে পায়। তারা ধারণা করে মনে হয় এটি রাফটের অংশ। এরপর রেইনকোট দিয়ে তৈরি 2টি ব্যাগ উদ্ধার করা হয়, যার ভেতরে বন্দীদের কিছু ব্যক্তিগত জিনিস ছিল, যেমন পারিবারিক ছবি এবং চিঠি। এরপর অনুমান করা হয় তারা মূল ভূখণ্ডে পৌঁছাতে পারেনি, কারণ এগুলো এমন জিনিস যা একজন বন্দী সহজে ফেলে যাবে না। কোনো মৃতদেহ সাধারণত 2 দিনের মধ্যে পানির উপরে ভেসে ওঠে, অথচ পরবর্তী কয়েক মাসেও কোনো মৃতদেহ বা দেহের অংশ খুঁজে পাওয়া যায়নি। একটি তত্ত্বে ধারণা করা হয় যে তারা হয়তো রাফট ব্যবহার করেনি, বরং 7টে মূল ভূখণ্ডে পৌঁছেছে। 1962 সালে পালানোর পর FBI অ্যাঙ্গেলিন ভাইদের পরিবারের উপর কড়া নজরদারি শুরু করে। তাদের এক ভাতিজা ডেভিড উইডনার FBI কে জানায় যে অ্যাঙ্গলিন 2 ভাইদের বড় ভাই মৃত্যুর সময় তার বোনদের জানিয়েছিল যে তারা জীবিত আছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিল। তবে পরিবারের অনেক সদস্য FBI কে বলে যে তাদের পরিবারের গুরুত্বপূর্ণ দিনে অদ্ভুত মেকআপ করা 2 জন ছদ্মবেশী নারীকে দেখতে পেত, যারা হয়তো উইলিয়াম এবং ক্লারেন্স অ্যাঙ্গেলিনি ছিল, কিন্তু এরপর থেকে তারা আর কখনো দেখা যায়নি। পালানোর 15 বছর পর 2 ভাইকে তাদের এক আত্মীয় ব্রাজিলের এক ক্লাবে দেখেছিল এবং তাদের ছবি তুলেছিল। পরিবারের বিশ্বাস এটি আসলেই তারা 2 ভাই ছিল, কিন্তু US মার্শাল সার্ভিসের তদন্তকারীরা দাবি করে ছবির ব্যক্তিদের বয়সের সাথে তাদের বয়স মেলে না। এটাই ছিল শেষবার যেখানে 2 ভাই জীবিত আছে এমন ইঙ্গিত পাওয়া যায়। এরপর থেকে তাদের সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
অপরদিকে পালানোর পরের বছরই আলকাট্রাজ জেল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। সেই সাথে 1979 সালে FBI আনুষ্ঠানিকভাবে এই মামলাটি বন্ধ করে দেয়। এখন কেবল ইউএস মার্শাল সার্ভিস এই কেসটি চালিয়ে যাচ্ছে এবং তারা বলছে এটি তখনই বন্ধ হবে যখন বন্দীদের গ্রেফতার করা হবে, তাদের মৃতদেহ পাওয়া যাবে বা তাদের বয়স 99 বছর হবে। আজ আলকাট্রাজ আইল্যান্ড একটি ন্যাশনাল পার্কে পরিণত হয়েছে, যেখানে পর্যটকরা সেই বিখ্যাত সেলগুলো দেখতে যান, যেখানে একসময় উইলিয়াম অ্যাঙ্গেলিন ও ক্লারেন্স অ্যাঙ্কলিং, ফ্র্যাঙ্ক মরিস এবং অ্যালান ওয়েস্ট বন্দী ছিল।